এক্সকিউজ মি, ঢোকার পার প্র্যাকটিস সেশনে অ্যারাউন্ড কতগুলো? এটা আসলে শুনতে একটু অবাকই লাগবে। আমার জানা মতে যখন একটা অফ সিজন থাকে তখন পার ডে 600 to 700 বলস তো আমার ব্যাটিং হয়। রিভার্স কত? রিভার্স কত 80-100 বল হয়তো বা পার প্র্যাকটিস সেশনে। আসলে পার্টিকুলার প্রতিদিনই যে হয়তো 50-60টা বল আমি খেললাম লাস্টের দিকে, প্রথম সব শট গুলো আমি কভার আপ করার পরে বা যে শট নিয়ে আমি কাজ করতে চাই সেগুলো শেষ করার পরে এটা আমি প্রতিদিন কিছু না কিছু আসলে করি। কারণ আমি ভাবছি যে আমাকে খেলাটাকে আরো ডেভেলপ কিভাবে করা যায়, কারণ এখন ইয়র্কার শর্টার ফরম্যাটে আর আপনার বাউন্সার স্লোয়ার বাউন্সার এগুলো আসলে একদম ইজি থটস। ফিল্ডিং প্লেসমেন্ট দেখলে আপনি বুঝবেন যে এটা কি করতে যাচ্ছে। তো আমার শর্টস আমি যদি একটু বাড়াই রাখি দুইটা, তখন আসলে ডাউট থাকে যে কালকেও আমি শুনছিলাম বা দেখছিলাম যারা বলছিল যে বিজয় ভাই যেহেতু সব দিক থেকে মারছিল তখন আসলে ডাউট থাকে যে কোন দিকে আসলে সেটআপ করব। তো তখন ফিল্ডিং সেটআপ দেখে আসলে এক্সিকিউশন যদি আমি করতে পারি, তো এই কামনেসটা রেখে প্র্যাকটিস করা এবং ওইটা করে আসলে কন্টিনিউ। হেরে যাওয়ার পর দলের অবস্থা কালকে কি ছিল বিজয়? একটা সময় মনে হচ্ছিল যে আপনারাই জিতবেন। আমার কাছে মনে হচ্ছে যে দলটা আসলে আমি যেরকম আশা করি প্রাণবন্ত হবে, ওই প্রাণবন্তটা একটু কম সত্যি বলতে। যে আমি অ্যাজ ইউজুয়াল দেখি যদি ধরেন যে বরিশালের যে প্রাণবন্তটা একটা আছে, রংপুরে একটা প্রাণবন্ত ব্যাপার থাকে, বা চিটাগঞ্জে প্রাণবন্ত দেখে মনে হচ্ছে যে প্রাণবন্ত থাকে, সেটা একটু কম। বাট পেমেন্ট ইস্যুটা এটা কি না না এসব নিয়ে আসলে আপনি ঢোকানো ঠিক হবে না। বাট আমার মনে হচ্ছে যে আরো প্রাণবন্ত হলে পারে বা তারা কি আরো চাই, যদি এটা আসলে মেক শিওর করতো তাহলে আমাদের টিমটা 3টা ম্যাচ জিতেছে, এই টিম নিয়ে আমরা জিততে পারছি, এটা অনেক ভালো ব্যাপার। কালকে জিতে 4টা হয়ে যেত, আমরা একটা ম্যাচ জিতলে আমরা খুব কাছে প্লে অফে চলে যেতে পারতাম। এখনো যাব না তা না, বাট খুব চান্সেস কিন্তু মানে 50-50। সাকিব আল হাসানকে বিপিএল মিস করছে মনে হয়? দেখেন উনি তো একজন লিজেন্ডারি প্লেয়ার, হ্যাঁ, আর এবং উনি বিপিএল মিস করবে, উনি ডোমেস্টিকে তো খেলার সুযোগ পায় না, প্রিমিয়ার লিগ ওরকম খেলে না, এনসিএল তো খেলা হয় না। বিপিএল একটা মঞ্চ যেখানে আসলে সবাই দর্শকরা সাকিব আল হাসানকে চায়, আর সে তো আসলে 3-4 বার ম্যান অফ দ্য টুর্নামেন্ট অফ বিপিএল, তো তার একটা ব্যাপার থাকবে। আর সে এক যে টিমে খেলে তার টিমের একটা ভ্যালু ক্রিয়েট হয়, বিপিএল এর একটা ব্যাপার তৈরি হয় যে সাকিব আল হাসান খেলছে, এবং যখন ওনারা আসবে তখন অ্যাভেলেবিলিটির কারণে অন্য ফরেন প্লেয়াররাও ইনক্লুড হয়। তো সেই হিসাব করতে গেলে অবশ্যই আমরাও সাকিব আল হাসানকে এবার অবশ্যই মিস করছি, এবং আমি মনে করি সেও হয়তো বা বিপিএলটা মিস করছে। প্রিমিয়ার লিগে বিপিএল এ যে কোনো ধরনের ক্রিকেটে আসলে এনামুল বিজয় কতটা ধারাবাহিক সেটা বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত তার 47টা শতক প্রমাণ করে, সব ধরনের ক্রিকেট মিলিয়ে। এটা কিন্তু রেকর্ড, অন্য কারো নাই, সাকিব তামিম মুশফিক রিয়াদ কারো নাই। 47টা সেঞ্চুরির মালিক এনামুল বিজয়। জাতীয় দলে সুযোগ পান না, জাতীয় দলে হিসাবের মধ্যে থাকেন না, এবং বিপিএল এ দেখিয়ে দিচ্ছেন। জাতীয় দলে আসলে বিজয় মানে আপনাকে কেন ধরেন আমি অযোগ্য ভাববো, কি কারণে ভাববো বলেন? আমি কিভাবে বলতে পারি, এটা তো আসলে আমি জানি না। পরিশ্রমটা আসলে করে যেতে চাই, ক্রিকেটের জন্য যে ডেডিকেশনস আছে আর কি একটা প্লেয়ারের লাগে সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য, সেগুলো আসলে ডে বাই ডে আরো পরিণত হতে চাই। আসলে অনেক কিছু দেয়ার থাকে ক্রিকেটের, এখন ক্রিকেটারের জন্য। 47 সেঞ্চুরি কি আসলে পরিণত করেনি? না, করছে, আরো অনেক কিছুই করতে হবে। বিপিএল এ হাইয়েস্ট রান গেটার সো ফার নট এনাফ। আসলে আমি আসলে কিছু বলার অবশ্যই নাই, আমি চাই যে যারা পারফরমেন্স করুক তারা যেন একটা রিওয়ার্ড পাই, এটাই আসলে কাম্য। আমরা এখন যারা ন্যাশনাল টিমে খেলছে বা যাদেরকে নিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি তারা তো ডোমেস্টিকে পারফর্ম করে এসে, এই হয়তো বিপিএল এ লাস্ট বছর ভালো খেলার পরে তো ন্যাশনাল টিমে এসে রিপ্রেজেন্ট করলো, এনসিএল এ জাকির ভালো হাইস্ট রান টেকার হওয়ার পরে তো ন্যাশনাল টিমে এসে ভালো খেলছে। এই প্লেয়ার গুলো তো পিকই হয় ডোমেস্টিক থেকে, তা আমাদের ডোমেস্টিক ছাড়া আসলে জায়গা কোথায়? আমি কি বিদেশ চলে যাব বা কই যাব আমি বলেন আমাদের দেশ ছেড়ে? আপনারা যেমন বলে যে ডোমেস্টিক ভালো খেলে, আরে খেলবোটা কোথায়? শুধু কি তো ওইটাই আমাদের এটা শেষ হবে, যারা জাতীয় দলে থাকবে না তারা এরপরে প্রিমিয়ার লিগ খেলবে, এন্ড প্রিমিয়ার লিগে যারা চান্স পাবে না তারা পরবর্তীতে বিসিএল আছে, তারা বিসিএল খেলবে। কেউ বলে হারাই গেছে, কেউ বলে এটা হয়ে গেছে ওইটা হয়ে গেছে, আসলে এগুলো খুলে মানুষ বলে না যে ঘটনাটা কি। তারা হারাই যায় না, তারা ন্যাশনাল টিমের তো 11 জন খেলবে, ন্যাশনাল টিমে তো 30 জন খেলতে পারবে না, হয়তো 20 জনের মধ্যে থাকে, কেউ সার্কেলে থাকে, কেউ খেলতে পারছে না। যেমন হাসান মাহমুদ ওয়ান অফ দ্য বেস্ট বোলিং করে আমাদের এখন বাংলাদেশে কারেন্ট এজে, ও তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাই, কিন্তু ও কি খেলা ছেড়ে বাসায় যে বসে থাকবে না? ও প্রিমিয়ার লিগ খেলবে, ও আরো পরিপক্ত হবে, এরপরে বিসিএল খেলবে। ও তো ন্যাশনাল টিমের আন্ডারেই আছে, বাট ন্যাশনাল টিমের এই ট্যুরটাতেও যেতে পারছে না, দ্যাটস ইট। তো আমরা এইভাবে কি জিনিসটাকে তুলে ধরি, প্রেজেন্ট করি, তখন আসলে আমার মনে হয় যে তারা হয়তো বা জানে না, জানলে হয়তো এই কথাটা বলতো না। হাইয়েস্ট রান টেকার
গেটার এন্ড হাইয়েস্ট উইকেট টেকার, আপনারা হচ্ছে দুজনই মানে সেম টিমে কিন্তু, বাট দল ক্লিক করছে না। আপনি এবং তাসকিন আপনাদের দল নিয়ে আসলে কতটা হ্যাপি, টু বি ভেরি অনেস্ট? আসলে দুজনের নাম নেওয়ার আগে আমি আরো দুই তিনটা নাম অবশ্যই করতে চাই। রায়ান বার্নের কথা বলতেই চাই, আমি জিসান আলমের কথা বলতেই হয়, রাব্বির ইনিংস গুলো বলতেই হয়। এই তিনটা প্লেয়ারও বেশ ভালো কন্ট্রিবিউশন করছে, যতটুকু সুযোগ পাচ্ছে, যে সময় পাচ্ছে। অবশ্যই ওরা আরো বড় করতে পারলে অবশ্যই ভালো আমাদের টিমের জন্য। অনেক সময় আসলে আমি যেরকম প্ল্যান দিই বা যেভাবে বলি সেভাবে বলারা করতে পারে না, সেক্ষেত্রে আমি অনেক সময় রেগে যাই। সেই জিনিসটাও তাসকিন খুব সুন্দর করে হ্যান্ডেল করে, ইয়াসির আসলে যে বোঝায়, আকবর আছে, ওরাও চেষ্টা করে বোঝানোর। আসলে আমাকে তো সব দিকে দেখতে হয়, যে ওরা হিট দ্য মোমেন্ট আসলে দেখে, বাট আমারটা গেমটাকে 5 ওভার 10 ওভার 20 ওভার পুরোটা গেম দেখতে হয়। কোন বলার কয় ওভার করছে, কাকে দিয়ে আমি লেফটি রাইটি কম্বিনেশনে করতে হবে, কোন পাশে মাঠের ছোট, কোন পাশে বড়, কোন পাশে উইন্ড আছে, কোন পাশে নাই, কোন ব্যাটসম্যান কোন স্পিনারকে বেশি ভালো খেলে, কোন ব্যাটসম্যান পেস বলে উইক, অনেক ইস্যুস থাকে, এগুলো নিয়ে আসলে আমাকে প্ল্যান করতে হয়। বাট তাসকিন ওই হিট দ্য মোমেন্টে কাকে মোটিভ করে, এই জিনিসগুলো খুব হেল্প করছে। তো হাইস্ট রান টেকার আমি, ও হাইস্ট উইকেট টেকার। তো ক্লিক করছে না কেন, মানে কোন জায়গায় বিজয় আপনার মনে হয়? আসলে আমার কাছে মনে হয় যে একটু এক্সপেরিয়েন্সের একটু অভাব আছে এবং সাহসের একটা ব্যাপার থাকে, যে আমরা ন্যাশনাল টিমেও দেখছি যে অনেকে গেলে সাথে সাথে পারফর্ম করতে পারে না। ওইটা একটা এক্সপেরিয়েন্সের ব্যাপার থাকে, সাথে একটা বলতে পারেন একটা প্রেসার কাজ করে, যে এতদিন পরে খেলছি, অনেকে ইনজুরির পর থেকে এসে খেলছি, বা অনেকে দিস ইজ দ্য অপরচুনিটি। মানে এটা কিন্তু সবার মাথায় ঘোরে, যখন যে ফ্লোতে থাকে তার মাথায় কম ঘোরে, সে শুধু চিন্তা করে আমি এখন বলটা কিভাবে খেলবো। কিন্তু যে আসলে নার্ভাস থাকে, কনফিডেন্স একটু কম থাকে, সে কিন্তু অনেক কিছু চিন্তা করে, দিস ইজ দ্য লাস্ট অপরচুনিটি, এই ম্যাচ খারাপ খেললে কি হবে, আমি মনে হয় টিম থেকে বাদ পড়ে যাবো, আরেক ম্যাচ খারাপ খেলে, এরকম অনেক চিন্তা থাকে, যে আমার ফ্যামিলি সবাই দেখতেছে, এতদিন খারাপ খেলছি, এখন ভালোই খেলতে হবে, আমি ইনজুরি থেকে আসছি, এখন না খেললে বিসিবি আমাদেরকে নিবে না, এরকম অনেক ডাউট কিন্তু আসলে একটা প্লেয়ারের মধ্যে থাকে। বাট বিপিএল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, খুব দেখতে দেখতে 4টা 5টা 7টা ম্যাচ চলে যায়। তো সেক্ষেত্রে আসলে আমরা বলি যে আমরা লাস্ট ম্যাচটাই আমরা খুব কাছ থেকে হেরে গেছি, বাট আদার ম্যাচ গুলো কিন্তু আমরা আসলে সুযোগই পাই নাই জেতার। যেগুলো জিতছি, বাট যেগুলো হেরে গেছি একদমই আমরা হ্যাপি। কতটা টিমের তো একটা রোল থাকে না, টিম আসলে এটা সত্যি ইয়াসিন ভাই, আপনি যদি ধরেন, আপনি কিন্তু ড্রাফটে টিমের একটা ভিজুয়ালাইজেশন হয়ে যাবেন, যে এই টিমটা কেমন হতে পারে এবং এদের পারফরমেন্সটা কিরকম গ্রোথ হবে। তো টিম নিয়ে আপনার যে আশাটা করেছিল মানুষ, সেটা থেকে কিন্তু আমরা বের হতে পেরেছি। যদি ধরেন আপনি 3টা জয়, আপনি যেখানে আগের বছর কিন্তু অনেক বড় বড় টিমও কিন্তু 3টা 4টা জিততে পারেনি। খুলনা খুব ভালো টিম ছিল, আমি ক্যাপ্টেন ছিলাম, আমি 4টা না 5টা ম্যাচ জিতেছি মাত্র। তো হেভি দারুণ টিম ছিল, কিন্তু ফাইমাসের থেকে নেওয়াজ থেকে শুরু করে সব ভালো ভালো, সানাকাও ছিল। তো সেখানে কিন্তু আমরা এরকম করতে পারিনি, প্লে অফে যেতে পারিনি। তো আমাদের সেই টিম অনুযায়ী কিন্তু আমরা কিন্তু ভালো রেজাল্ট করছি। তাই মনে আমরা আরো 2টা ম্যাচ যদি জিততে পারি, আর যদি প্লে অফ হয়ে যায়, তাতে খুবই ভালো কথা। আর যদি নাও হয়, যদি আমরা আরো একটা ম্যাচ জিততে পারি, তাও কিন্তু আমি মনে করি গুড রেজাল্ট ফর আমাদের দুর্বার রাজশাহী টিমের জন্য। তো আমি অবশ্যই 5টা আশা করব, যে এই টিমের জন্য আমরা 5টা জিততে পারি। কত পার্সেন্ট কনফিডেন্স